আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ বলেছেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে, মন্তব্য টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের। উন্নয়নের নামে প্রবৃদ্ধি অর্জনের ভুল তথ্য দিত আওয়ামী লীগ, মন্তব্য ডক্টর দেবপ্রিয়র। আর্থিক খাত ধ্বংসের দ্বারপ্রান্তে বললেন অর্থ উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। দারিদ্র্য শূন্য, বেকারত্ব শূন্য ও শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্য অর্জনে সরকারের অঙ্গীকারের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আগামীর বাংলাদেশ হবে অন্তর্ভুক্তিমূলক। বিস্তারিত রকুনুজ্জামানের রিপোর্টে। শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেয়া বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানে ছাত্র শ্রমিক জনতার আত্মদানের কথা স্মরণ করেন। Let us pay respect to all those who sacrificed their lives, those who lost their limbs, eyes, and many physical capacities for the rest of their life. প্রধান উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী ভবিষ্যতের বাংলাদেশ গঠিত হবে মানবাধিকার, বাক স্বাধীনতা, ন্যায় বিচার ও অন্তর্ভুক্তিমূলক। Voices of the entire nation, voices that have demanded change, voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice, and inclusion. অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ। তিনি এ সকল কাজের জন্য ধৈর্যের সাথে অপেক্ষা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। Working with the villagers, working with poor women, seeing their courage and being inspired by their strength. It is those experiences that taught me that every problem has a solution. Maybe more than one solution, if we have the patience to pull it out from the problem itself. শূন্য কার্বন নিঃসরণ, দারিদ্র্য শূন্য এবং বেকারত্ব শূন্য সমাজ গঠনে ৩ শূন্য অর্জনে সরকারের লক্ষ্যের কথাও বলেন প্রধান উপদেষ্টা। We need to create a world of 3 zeros. Zero net carbon emission, zero wealth concentration by introducing social business to solve people's problems rather than maximizing profit. Zero unemployment by turning young people into entrepreneurs. নীতি বিষয়ক এই সংলাপের আয়োজন করে বেসরকারি সংগঠন সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে। এছাড়া গণমাধ্যমের একটি অংশ শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিল বলে মন্তব্য করেন তিনি। রাজধানীর মাইরাজ সেন্টারে আইন বিষয়ে, অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিচার বিভাগের সুফল পেতে হলে রাজনৈতিক সংস্কার করতে হবে। অনুষ্ঠানে সাংবাদিকদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় আইনি লড়াইয়ের পাশে থাকার ঘোষণা দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক। স্বচ্ছতা নিশ্চিত করতেই জুলাই অভ্যুত্থানের শহীদদের চূড়ান্ত তালিকা করতে কিছুটা সময় লাগছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শারীরিক প্রতিবন্ধীদের জন্য শহীদ ফরহান ফাইয়াজ খেলার মাঠ উদ্বোধন করে তিনি একথা জানান। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ভুয়া মুক্তিযোদ্ধার মতো অভিযোগ যেন শুনতে না হয়, এজন্যই তালিকা করতে কিছুটা সময় নেওয়া হচ্ছে। ১২৭টি গণকবরের যে তথ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, রাজধানীর সব মাঠ পুনরুদ্ধার করা হবে, পর্যাপ্ত খেলার মাঠ নিশ্চিত করা হবে। ৫৫টি ফেডারেশনকে এক জায়গায় আনতে স্পোর্টস ভিলেজ করার পরিকল্পনার কথাও জানান উপদেষ্টা।
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম জানিয়েছেন, বিপ্লবে আহত ও নিহতদের পরিবারকে দীর্ঘমেয়াদী সহযোগিতা করা হবে। জুলাই স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত শহীদ পরিবারের পাশে বাংলাদেশ শিরোনামে জুলাই বিপ্লবে রংপুর বিভাগের ৪৪ শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান। সকালে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করেন অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরিদ ও ফরিদা আক্তার। অনুষ্ঠানে উপদেষ্টারা বলেন, তারুণ্যের আন্দোলনে গতি দিয়েছিল শিক্ষার্থী আবু সাইদ। তার জন্মভূমি রংপুরকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। জুলাই বিপ্লবে রংপুর বিভাগের ৪৪ শহীদ পরিবারের মাঝে ৫ লাখ টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলছেন, আর্থিক খাতে এতটা ক্ষত তৈরি করা হয়েছে তা বাইরে থেকে বোঝার মতো না। এত অনিয়ম কম দেশেই হয়। ব্যাংকগুলোকে দেয়া হয়েছে নিঃস্ব করে। তবে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য সরকার সব চেষ্টা করছে, জানান অর্থ উপদেষ্টা। রাজধানীতে ব্র্যাক ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, বেশিরভাগ প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে আওয়ামী লীগ সরকার। ২০০৯ সালে ব্যাংক খাতে ১৮,০০০ কোটি খেলাপি ঋণ এখন ২,৫০,০০০ কোটি। অনুষ্ঠানে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, উন্নয়নের বয়ান শোনানো হয়েছে। প্রবৃদ্ধি অর্জনের ভুল তথ্য দিত আওয়ামী লীগ সরকার। তথ্য উপাত্তে রাজনীতিকরণ করা হয়েছিল। আগের গভর্নর অর্থনীতির ১২টা বাজিয়ে দিয়ে গেছে বলেও মন্তব্য তার। এত বড় একটা ক্ষত প্রকাশ হয়েছে, এটা আপনার বাইরে থেকে কল্পনা করতে পারবেন না। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি আছেন, আমার ছাত্র ছিল, সে IMF এ ছিল বহুদিন। আমার মনে হয় আমি পৃথিবীর কোনো দেশে দেখি নাই ২৫ বছরে, সে তো বহু দেশে গিয়েছে। এইরকম ফাইন্যান্স সেক্টর এত অনিয়ম, এত বিশৃঙ্খলা, এত করাপশন কোথাও দেখে নেই। এখন সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। The growth figure was a false figure. যে প্রবৃদ্ধির যে তথ্য আমাদের দেওয়া হয়েছিল, সেই প্রবৃদ্ধির যে উপাত্ত দেওয়া হয়েছিল, এইটার ভিতরে মারাত্মক ধরনের সমস্যা ছিল। এবং এক পর্যায়ে যে আমরা বলেছি, আমি অন্য জায়গায় বলেছি, তথ্য উপাত্তের রাজনীতিকীকরণ করা হয়েছিল, the politicization of the data and information. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নয়াদিল্লিতে নিযুক্ত অস্ট্রিয়ার রাষ্ট্রদূত ডক্টর ক্যাথেরিনা ওয়েজার। দুপুর 12:30টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে আলোচনা হয়। এছাড়াও দেশের বর্তমান পরিস্থিতি, ব্যবসা বাণিজ্য সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার কনসিউলার এবং বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা তাজভিরুল ইসলাম। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে ক্যারোলিন লেভিটকে মনোনয়ন দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৭ বছর বয়সী ক্যারোলিনই হতে যাচ্ছেন মার্কিন ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র ছিলেন ক্যারোলিন। শুক্রবার এক বিবৃতিতে ক্যারোলিনকে দক্ষ এবং দৃঢ়চেতা একজন মানুষ হিসেবে আখ্যা দেন ট্রাম্প। বলেন, যোগাযোগের ক্ষেত্রে নিজের পারদর্শিতা দুর্দান্তভাবে প্রমাণ করেছেন ক্যারোলিন। ট্রাম্প মনে করেন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে ক্যারোলিন আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং মার্কিন নাগরিকের কাছে ট্রাম্প প্রশাসনের বার্তা পৌঁছে দেবেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে সহকারী প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন ক্যারোলিন। ২০২২ সালে নিউ হ্যাম্পশায়ার থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য হতে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি, কিন্তু সফল হতে পারেননি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়। এর আগে ৫টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।